আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি হুমার নাউচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বৈশাখী শোভাযাত্রায় ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব বললেন প্রধানমন্ত্রী। হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 9 শিশুর মৃত্যু। মেশিন চালু রাখার তেলও শেষ, বন্ধ হলো ইস্টার্ন রিফাইনারি। কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ণিল আয়োজন আর ঐতিহ্যের ছোঁয়ায় বরণ করে নেওয়া হলো বাংলা বছর 1433-কে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ। লাল সাদা রং আর লোকজ মোটিফে মুখর হয়ে ওঠে উৎসবের আবহ। আজ সকাল 9টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই বৈশাখী শোভাযাত্রা। শাহবাগ দোয়েল চত্বর ঘুরে আবারও চারুকলায় ফিরে আসে এটি। বিশাল মোরগ, হাতি, মাটির ঘোড়া আর ট্যাপা পুতুল সহ নানা মোটিফে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য। ঢাকের বাদ্য আর লোকসঙ্গীতে উৎসব পায় ভিন্ন মাত্রা। ছিল নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। এর মধ্যে ফ্রি প্যালেস্টাইন লেখা প্ল্যাকার্ড শোভাযাত্রাকে অনন্য করে তোলে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মঙ্গলবার বিকেলে বাংলা নববর্ষ 1433 উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন ডেকেছিল, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করেছিল। কাজেই যেই জুলাই সনদে বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের ওপর ভর করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সেই সময়ের বিরোধী দল বলেছিল এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিব না। আজকের বিরোধী দলও সেটাই করছে। তাদের ওপর স্বৈরাচারের ভূত ভর করেছে। এ সময় কৃষকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, পহেলা বৈশাখ এখন সামাজিক অনুষ্ঠানের রূপ নিলেও এটি মূলত কৃষকদের সঙ্গে সম্পর্কিত। সেজন্য আজ এই কৃষক কার্ডের উদ্বোধন করেছি। প্রাথমিকভাবে 22,000 কৃষক পাচ্ছেন এ কার্ড জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 চাষি কৃষক কার্ড পাবেন। নির্বাচনের আগে প্রতিশ্রুতির মধ্যে এটি অন্যতম। এছাড়া কৃষি ঋণ 10,000 পর্যন্ত মওকুফ করেছি প্রথম সপ্তাহে। 12 লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরো 9 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 8টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 698 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 176 জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব 13 এপ্রিল সকাল 8টা থেকে আজ 14 এপ্রিল সকাল 8টা পর্যন্ত সময়ের। গত 24 ঘন্টায় হামে যে শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে তার বাড়ি চট্টগ্রামে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া 8 শিশুর 6টি ঢাকা বিভাগের, একটি চট্টগ্রামের এবং একটি রাজশাহীর। এই সময় সর্বোচ্চ 157 জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, 13 জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে, আর 3 জন করে হাম রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও খুলনা বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শেষ 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে 1105 জনের মধ্যে। এর মধ্যে 485 জনই ঢাকা বিভাগের। একই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 698 জন। এর মধ্যে 290 জনই ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুরে 8টি ও ময়মনসিংহে 16টি। এছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 935 জন গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 411 জন এবং ঢাকা বিভাগে 258 জন হাসপাতাল ছেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 29 দিনে হামে মোট 31 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 164 শিশুর। এছাড়া গত 29 দিনে হামের উপসর্গ নিয়ে আসা 15,653 জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 11,652 জন। তাদের মধ্যে 2,897 জনের হাম শনাক্ত হয়েছে, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে 9,304 জন।
অপরিশোধিত তেল সংকটের কারণে দেশে একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকালে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম হয়েছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা। এদিকে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। ইআরএল কর্মকর্তাদের তথ্য মতে কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের পাইপলাইনে জমে থাকা ৫,০০০ টন এবং অপরিশোধিত তেলের ৪টি ট্যাঙ্কের ডেড স্টক ট্যাঙ্কের তলানিতে জমে থাকা তুলেও পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। কর্মকর্তারা আরও জানায় ইআরএল সাধারণত দৈনিক গড়ে ৪,৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে, তবে ক্রুড সংকটের কারণে গত মাস থেকেই পরিশোধন কমিয়ে দৈনিক ৩,৫০০ টন করা হয়েছিল। গত ৪ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ ২,০০০ টনের নিচে নেমে এসেছে। এ ব্যাপারে ইআরএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাত, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। বিপিসির তথ্য মতে দেশে প্রতি বছর ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইআরএল এ পরিশোধন করা হয়। প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে প্রায় ২ মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী আমদানি চালান দেশে আসার কথা রয়েছে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ইআরএল কর্তৃপক্ষকে। কানাডার ফেডারেল নির্বাচনে পার্লামেন্ট সদস্য বা এমপি হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ডলি বেগম। দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে তিনি অন্টারিও প্রদেশের টরন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্ট আসন থেকে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে আনেন। মঙ্গলবার কানাডার প্রভাবশালী সংবাদ মাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডলি বেগমের এই অর্জনের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কার্নি বলেন, ডলি তার সম্প্রদায়ের উন্নত ভবিষ্যতের জন্য অত্যন্ত জোরালো ও কার্যকর লড়াই চালিয়ে গেছেন এবং তার অভিজ্ঞতা একটি ন্যায়পরায়ণ কানাডা গঠনে বিশেষ ভূমিকা রাখবে। ব্যক্তিগত জীবনে ডলি বেগম ১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে সপরিবারে কানাডায় পাড়ি জমান। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।